গল্পটা এমন একটা ছেলের যে লেনিনগ্রাদের বর্তমান যেটা সেন্ট পিটার্সবার্গ এর একটা ভাঙাচোরা বিল্ডিং এর পাঁচতলায় একটা ছোট্ট স্যাঁতস্যাঁতে ঘরে বড় হয়েছে, যার কাছে না ছিল ভালো খাবার, না ছিল পরার মতো ভালো জামা কাপড়। যে ছেলেটা সারাদিন নোংরা সিঁড়িতে ইঁদুরের পেছনে দৌড়ে বেড়াতো, সেই রোগা পাতলা ছেলেটাই যে একদিন বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষদের একজন হয়ে উঠবে, এটা হয়তো কেউ ভাবতেও পারেনি। হ্যাঁ, আজ আমরা কথা বলবো রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট এবং আধুনিক বিশ্বের অন্যতম চাণক্য ভ্লাদিমির পুতিনকে নিয়ে, যাকে নিয়ে পশ্চিমা বিশ্ব বা আমেরিকায় হাজারো সমালোচনা, অথচ রাশিয়ার মানুষের কাছে তিনি এক লৌহ মানব। কেউ বলেন তিনি গণতন্ত্রের তোয়াক্কা করেন না, আবার কেউ বলেন তিনি সেই ব্যক্তি যিনি ভেঙে যাওয়া রাশিয়াকে এক সুতোয় বেঁধেছেন। কিন্তু কিভাবে একজন সাধারণ ট্যাক্সি ড্রাইভার হওয়ার উপক্রম হওয়া ব্যক্তি ক্রেমলিনের সবচেয়ে উঁচু চেয়ারে বসলেন? কিভাবে তিনি বারবার সংবিধান আর আইনের দাবার চাল চেলে কখনো প্রধানমন্ত্রী হয়ে, কখনো রাষ্ট্রপতি হয়ে গত 2 দশকেরও বেশি সময় ধরে ক্ষমতা নিজের মুঠোয় রেখেছেন? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো পুতিনের সেই মাস্টার মাইন্ড জার্নি, যা তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। বিশেষ করে জানবো 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়ার কি দশা হয়েছিল এবং সেখান থেকে পুতিন কিভাবে দেশটাকে টেনে তুলেছেন। বন্ধুরা, আজকের এই পর্বটা হয়তো একটু বড় হতে পারে, কারণ আমরা ইতিহাসের কোনো পাতা বাদ দিইনি, তাই শেষ পর্যন্ত সাথে থাকুন। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই ধরনের ভিডিওগুলো বানাতে আমাকে এবং আমার টিমকে যথেষ্ট পরিশ্রম করতে হয়, তাই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে, আর আপনি দেখছেন পঞ্চনামা উইথ ফ্যাক্ট। তাহলে চলুন শুরু করা যাক। গল্পটা শুরু করা যাক একদম গোড়া থেকে। পুতিনের জন্ম 1952 সালের 7ই অক্টোবর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুনের আজ তখনও নেভেনি। লেনিনগ্রাদ শহরটা তখন ধুঁকছিল। নচ্ছে জার্মানির 900 দিনের অবরোধে শহরটা প্রায় শ্মশানে পরিণত হয়েছিল। পুতিনের বাবা ছিলেন একজন যুদ্ধাহত সৈনিক, তার মা একটি ছোট্ট কারখানায় কাজ করতেন, সামান্য বেতন ছিল তাদের। পুতিনের শৈশব কিন্তু আজকের মতো রাজকীয় ছিল না। তারা থাকতেন একটা কমিউনাল অ্যাপার্টমেন্টে, সোজা কথায় একটা ফ্ল্যাটে অনেকগুলো পরিবার গাদাগাদি করে থাকতো। বাথরুম ছিল না, গরম জল ছিল না, আর রান্নাঘর ছিল সবার জন্য একটাই। সেই ফ্ল্যাটের পরিবেশটা ছিল ভয়ানক। সিঁড়িতে মাতালদের আড্ডা, ঝগড়াঝাটি আর সব জায়গায় ইঁদুরের দৌড়াদৌড়ি। ছোটবেলার একটা ঘটনা পুতিনের জীবনে গভীর প্রভাব ফেলেছিল, যা তিনি আজও ভুলতে পারেননি। এবং এই ঘটনাটি না জানলে আপনি পুতিনের মানসিকতা বুঝতে পারবেন না। একদিন ওই নোংরা সিঁড়ির কোণে ছোট্ট পুতিন একটা ইঁদুর দেখতে পান। হাতে একটা লাঠি নিয়ে তিনি ইঁদুরটাকে তাড়া করতে শুরু করেন। ইঁদুরটা ভয়ে পালাচ্ছিল। তাড়া করতে করতে পুতিন ইঁদুরটাকে দেওয়ালের একদম কোনায় বা কর্নারে আটকে ফেললেন। ইঁদুরটার পালানোর আর কোনো জায়গা ছিল না। সামনে পুতিন লাঠি হাতে দাঁড়িয়ে, পেছনে দেওয়াল। হঠাৎ করে এই দৃশ্যপট বদলে গেল। যখন সেই নিরীহ প্রাণীটা দেখলো তার পালানোর সব রাস্তা বন্ধ, তখন সে আর ভয় পেল না। সে তার শেষ শক্তি দিয়ে উল্টো পুতিনের উপরে ঝাঁপিয়ে পড়ল। পুতিন এই আক্রমণের জন্য প্রস্তুত ছিলেন না। তিনি চমকে গিয়ে পিছিয়ে এলেন। সেদিন ছোট্ট পুতিন একটা বড় শিক্ষা পেয়েছিলেন, যাকে তিনি বলেন দ্য কর্নার র্যাট থিওরি। তিনি শিখেছিলেন কাউকে যদি তুমি কোণঠাসা করে ফেলো, তবে সে তার শেষ শক্তি দিয়ে তোমাকে আক্রমণ করবে। দেওয়ালে পিঠ থেকে গেলে দুর্বল শত্রু বাঘের মতো হিংস্র হয়ে উঠতে পারে। আজকের জিওপলিটিক্স বা ইউক্রেন পরিস্থিতির দিকে তাকালে মনে হয় পুতিন সেই ছোটবেলার শিক্ষাটা আজও ভোলেননি। তিনি বিশ্বাস করেন ন্যাটো এবং আমেরিকা রাশিয়াকে কোণঠাসা করার চেষ্টা করছে, তাই রাশিয়া এখন সেই ইঁদুরের মতো মরণ কামড় দেওয়ার জন্য প্রস্তুত। ছোটবেলা থেকে এই পুতিনের স্বপ্ন ছিল তিনি দেশের হয়ে গোয়েন্দাগিরি করবেন। সেই স্বপ্ন থেকেই ছোটবেলায় তিনি একদিন সোজা গিয়ে কেজিবির অফিসে গিয়ে হাজির হলেন। প্রথমে তাকে বুঝিয়ে সুজিয়ে ফিরিয়ে দেওয়া হলেও পরে কঠোর পরিশ্রম করে তিনি কেজিবিতে যোগ দেন। ট্রেনিং শেষ করে তাকে পাঠানো হয় পূর্ব জার্মানির ড্রেসডেন শহরে। সেখানে তার কাজ ছিল ন্যাটোর উপর নজরদারি করা। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু 1989 সালে
ইতিহাস বদলে গেল। বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হলো, পূর্ব এবং পশ্চিম জার্মানি এক হয়ে গেল। এই ঘটনার আঁচ এসে পড়ল ড্রেসডেনে কেজিবির অফিসেও। হাজার হাজার ক্ষুব্ধ জনতা কেজিবির অফিসের দিকে ধেয়ে আসছিল। তারা গেট ভেঙে ভেতরে ঢুকতে চাইছিল। পুতিন তখন অফিসের দায়িত্বে। তিনি জানতেন জনতা ভিতরে ঢুকলে রাশিয়ার অনেক গোপন তথ্য ফাঁস হয়ে যাবে এবং তার সহকর্মীদের মেরে ফেলা হতে পারে। তিনি সাথে সাথে মস্কোতে রেড আর্মির হেডকোয়ার্টারে ফোন করলেন। তিনি বললেন, আমাদের সাহায্য দরকার, এখনই ট্যাঙ্ক পাঠান। তিনি আশা করেছিলেন পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন তার সেরা অফিসারদের বাঁচাতে এগিয়ে আসবে। কিন্তু অপর প্রান্ত থেকে যে উত্তরটি এলো তা পুতিনের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তাকে বলা হলো, মস্কো ইজ সাইলেন্ট। মস্কো এখন নীরব। অর্থাৎ দেশের শীর্ষ নেতৃত্ব এতটাই দুর্বল হয়ে পড়েছে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের নেই। সেই রাতে পুতিন একাই পিস্তল হাতে গেটের বাইরে এসে জনতাকে আটকেছিলেন। কিন্তু মনে মনে তিনি ভেঙে পড়েছিলেন। তিনি বুঝেছিলেন দুর্বল নেতৃত্ব একটা সুপার পাওয়ারকেও ধ্বংস করে দিতে পারে। সেদিনই তিনি প্রতিজ্ঞা করেছিলেন, সুযোগ পেলে তিনি রাশিয়াকে এমন জায়গায় নিয়ে যাবেন যাতে মস্কোকে আর কখনো চুপ করে থাকতে না হয়। 1989 সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এলো 1991। বিংশ শতাব্দীর সবচেয়ে বড় জিওপলিটিক্যাল বিপর্যয়। বিশাল সোভিয়েত ইউনিয়ন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। বন্ধুরা, এই সময়টার কথা একটু ভালো করে বুঝুন, না হলে পুতিনের গুরুত্ব বোঝা যাবে না। সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টি আলাদা দেশ তৈরি হলো। ইউক্রেন, কাজাখস্তান, বেলারুশ ইত্যাদি আলাদা হয়ে গেল। কিন্তু সবচেয়ে বড় আঘাতটা এলো রাশিয়ার উপর। রাতারাতি রাশিয়ার অর্থনীতি ধসে পড়ল। মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন এতটাই বেড়ে গেল যে মানুষের জমানো টাকার কোনো মূল্য রইল না। যে টাকায় আগে গাড়ি কেনা যেত সেই টাকায় এখন এক প্যাকেট রুটিও মিলছে না। সরকারি কর্মচারীরা মাসের পর মাস বেতন পাচ্ছিলেন না। বিজ্ঞানীরা পেটের তাগিদে রাস্তায় দাঁড়িয়ে নিজের বই বা ঘরের আসবাবপত্র বিক্রি করছিলেন। রাস্তায় তখন আইনের শাসন ছিল না, ছিল মাফিয়াদের রাজত্ব। গ্যাংস্টাররা প্রকাশ্য দিবালোকে গুলি চালাতো। সরকারি সম্পত্তিগুলো জলের দরে বিক্রি করে দেওয়া হচ্ছিল কিছু চতুর ব্যবসায়ীদের কাছে, যাদের আমরা অলিগার্গ নামে চিনি। রাশিয়া তখন সুপার পাওয়ার থেকে ভিখারিতে পরিণত হয়েছিল। এই কঠিন সময়ে পুতিন দেশে ফিরে আসেন। তার অবস্থা এতটাই খারাপ ছিল যে তিনি পরবর্তীকালে এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন, সেই সময় সংসার চালানোর জন্য তিনি ব্যক্তিগত ভলগা গাড়িটি ট্যাক্সি হিসেবে চালানোর কথাও ভেবেছিলেন। ভাবুন একবার, আজকের বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তিটি পেটের দায়ে ট্যাক্সি ড্রাইভার হতে চেয়েছিলেন। একেই হয়তো বলে ভাগ্যের পরিহাস। কিন্তু ভাগ্য তাকে ট্যাক্সি চালাতে দেয়নি, নিয়ে এলো রাজনীতিতে। তিনি কাজ শুরু করলেন সেন্ট পিটার্সবার্গের মেয়র আনাতোলি সবচাকের সাথে। এখানে তিনি শিখলেন কিভাবে প্রশাসন চালাতে হয়। পুতিন ছিলেন কাজের পাগল এবং অত্যন্ত বিশ্বস্ত। তার এই গুণের কথা পৌঁছে গেল মস্কোতে। তৎকালীন রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন বরিস ইয়েলসিন। ইয়েলসিন তখন অসুস্থ, মদের নেশায় প্রায় মাতাল থাকতেন এবং দেশটা ডুবছিল দুর্নীতিতে। তখন তিনি এবং তার পরিবার ভয় পাচ্ছিলেন যে ক্ষমতা চলে গেলে বিরোধীরা তাদের জেলে পাঠাবে। তারা এমন একজন বিশ্বস্ত লোক খুঁজছিলেন যে তাদের রক্ষা করতে পারবে এবং যার নিজের কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই। পুতিনের লো প্রোফাইল এবং কেজিবি ব্যাকগ্রাউন্ড ইয়েলসিনের পছন্দ হলো। 1999 সালে সবাইকে চমকে দিয়ে ইয়েলসিন পুতিনকে রাশিয়ার প্রধানমন্ত্রী এবং পরে নিজের উত্তরসূরি ঘোষণা করলেন। ইয়েলসিন ভেবেছিলেন পুতিন হবে তাদের হাতের পুতুল, কিন্তু তারা জানতেন না তারা আসলে বাঘের পিঠে সওয়ার হয়েছেন। ক্ষমতায় আসার ঠিক পরেই রাশিয়া শুরু হলো চেচনিয়া যুদ্ধ। মস্কোর বুকে একাধিক অ্যাপার্টমেন্টে বোমা বিস্ফোরণে শত শত মানুষ মারা গেল। পুতিন এর জন্য চেচেন বিদ্রোহীদের দায়ী করলেন এবং এক ভয়াবহ যুদ্ধের ঘোষণা করলেন। তিনি যখন টিভিতে এসে বলেছিলেন সেই বিখ্যাত ডায়লগ, আমরা সন্ত্রাসীদের যেখানে পাবো সেখানে মারব, দরকার হলে টয়লেটে ঢুকে মারব। এই কঠোর ভাষা আন্তর্জাতিক মহলে সমালোচিত হয়েছিল, কিন্তু রাশিয়ার সাধারণ মানুষের মনে আশা জাগালো। তারা ভাবলো এতদিনে একজন শক্ত নেতা পাওয়া গেছে যে দেশের জন্য লড়তে জানে।
2000 সালে পুতিন যখন আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হলেন, তখন তিনি রাশিয়ার খোলনচলে বদলে দেওয়ার কাজে হাত দিলেন। বন্ধুরা, এখন আমরা আলোচনা করব পুতিনের রাজনৈতিক জীবনের সবচেয়ে চতুর এবং গুরুত্বপূর্ণ অধ্যায়টি নিয়ে। কিভাবে তিনি গত 24 বছর ধরে ক্ষমতা ধরে রেখেছেন। রাশিয়ার সংবিধান অনুযায়ী একজন ব্যক্তি পরপর দুবারের বেশি, অর্থাৎ 4+4 প্রেসিডেন্ট থাকতে পারেন না। 2000 থেকে 2008 সাল পর্যন্ত 2 মেয়াদে প্রেসিডেন্ট থাকার পর পুতিনের সামনে আইনি বাধা চলে এলো, তিনি আর প্রেসিডেন্ট পদে দাঁড়াতে পারবেন না। তাহলে পুতিন কি করলেন? তিনি কি এই ক্ষমতা ছেড়ে দিলেন? একদম না। তিনি খেললেন এক অদ্ভুত দাবার চাল। 2008 সালে তিনি প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ালেন ঠিকই, কিন্তু ক্ষমতায় বসালেন তার অত্যন্ত বিশ্বস্ত এবং অনুগত বন্ধু দিমিত্রি মেদভেদকে, আর নিজে হলেন রাশিয়ার প্রধানমন্ত্রী। এখানেই পুতিনের আসল খেলাটা বোঝা যায়। সংবিধান অনুযায়ী রাশিয়ার প্রেসিডেন্টের ক্ষমতাই সবচেয়ে বেশি, কিন্তু পুতিন যখন প্রধানমন্ত্রী হলেন তখন তিনি এমন এক ব্যবস্থা তৈরি করলেন যেখানে আসল ক্ষমতা প্রধানমন্ত্রীর অফিস থেকেই পরিচালিত হচ্ছিল। অর্থাৎ পুতিন যে চেয়ারে বসেন, ক্ষমতা সেই চেয়ারেই চলে আসে। মেদভেদেভ ছিলেন নামমাত্র প্রেসিডেন্ট, আসল রিমোট কন্ট্রোল ছিল পুতিনের হাতে। একে আন্তর্জাতিক মিডিয়া নাম দিয়েছিল ট্যান্ডেমোক্রেসি বা দ্বৈত শাসন। এই 4 বছর মানে 2008 থেকে 2012 তিনি আড়াল থেকে কলকাঠি নাড়লেন, এবং সেই সময় তিনি এই আইন পরিবর্তন করে প্রেসিডেন্টের মেয়াদ 4 বছর থেকে বাড়িয়ে 6 বছর করলেন। এরপর 2012 সালে যখন আইনি বাধা আর রইল না, তখন তিনি আবার রাজার মতো প্রেসিডেন্ট পদে ফিরে এলেন এবং ক্ষমতা আবার প্রধানমন্ত্রী দপ্তর থেকে প্রেসিডেন্টের দপ্তরে শিফট হয়ে গেল। কিন্তু এখানেই শেষ নয়। পুতিনের মাস্টার স্ট্রোক এলো 2020 সালে। 2024 সালে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু পুতিন জানেন রাশিয়ার স্থিতিশীলতার জন্য তাকেই দরকার। তাই 2020 সালে তিনি এক বিশাল সংবিধান সংশোধন করলেন। এই সংশোধনীতে একটা বিশেষ ক্লজ বা ধারা যোগ করা হলো। এতে বলা হলো, সংবিধান যেহেতু নতুন করে সংশোধন করা হয়েছে, তাই বর্তমান প্রেসিডেন্টের আগের সব মেয়াদের হিসেব 0 বা 0 করে দেয়া হলো। অর্থাৎ আইনের চোখে তিনি যেন একদম নতুন করে রাজনীতি শুরু করছেন। এর ফলে 2036 সাল পর্যন্ত, অর্থাৎ তার বয়স 83 বছর হওয়া পর্যন্ত তার ক্ষমতায় থাকার পথ পরিষ্কার হয়ে গেল। পশ্চিমা বিশ্ব একে ক্ষমতা দখল বললেও পুতিনের যুক্তি হলো, রাশিয়ার মতো বিশাল দেশকে এক রাখতে হলে এবং আমেরিকার ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে একজন শক্তিশালী এবং স্থায়ী নেতার প্রয়োজন। এবার একটু জানবো পুতিন কেন রাশিয়ায় এত জনপ্রিয়। বন্ধুরা, এর উত্তর লুকিয়ে আছে অর্থনীতিতে। 1990 এর দশকে যে রাশিয়া ভিখারি ছিল, পুতিন ক্ষমতায় আসার পর সেই রাশিয়ার ভাগ্য বদলে যায়। সৌভাগ্যবশত ওই সময় বিশ্ব বাজারে তেলের দাম হু হু করে বাড়তে শুরু করে, আর রাশিয়া হলো তেল এবং গ্যাসের ভান্ডার। পুতিন এই সুযোগটা কাজে লাগালো। তেলের টাকায় তিনি রাশিয়ার ঋণ শোধ করেন, মানুষের বেতন বাড়ে, পেনশন বাড়ে, মধ্যবিত্ত শ্রেণী তৈরি হয়। পাশাপাশি তিনি অলিগার্ক বা মাফিয়া টাইপ বিলিয়নারদের শায়েস্তা করেন। তিনি তাদের ডেকে পরিষ্কার বলে দিয়েছিলেন, ব্যবসা করো, টাকা কামাও, কিন্তু রাজনীতির ধারে কাছে আসবে না। মিখাইল খোদরকোভস্কির মতো যারা এই নিয়ম মানেননি এবং নিজেরা রাজা হতে চেয়েছিলেন, তাদের স্থান হলো জেলে, আর সম্পত্তি চলে গেল রাষ্ট্রের দখলে। পুতিন বুঝিয়ে দিলেন, রাশিয়ায় রাষ্ট্রই সবার উপরে। অবশ্য পুতিনের এই দীর্ঘ শাসনামল বিতর্কমুক্ত নয়। আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো প্রায় অভিযোগ করেন যে পুতিন তার বিরোধীদের সহ্য করেন না। সাংবাদিক হত্যা, বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির জেলে মৃত্যু, বা ওয়াগনার গ্রুপের প্রধান প্রিগোজিনের বিমান দুর্ঘটনা, এই সব ঘটনাকে পশ্চিমা মিডিয়া পুতিনের কাজ বলে দাবি করেন। যদিও ক্রেমলিন বা পুতিন কখনোই এই সব অভিযোগ স্বীকার করেনি। তাদের মতে এগুলো রাশিয়াকে বদনাম করার জন্য পশ্চিমা মিডিয়া তৈরি করা প্রোপাগান্ডা। পুতিনের সমর্থকদের মতে বিশাল এবং জটিল রাশিয়ার মতো দেশকে চালাতে হলে কিছুটা কঠোর হতেই হয়, না হলে দেশটি আবার টুকরো টুকরো হয়ে যাবে, ঠিক যেমন 1991 সালে হয়েছিল। বর্তমানে পুতিনের সবচেয়ে চ্যালেঞ্জ এবং জুয়া হলো ইউক্রেন যুদ্ধ। পুতিন মনে করেন আমেরিকা এবং ন্যাটো রাশিয়ার একদম বাড়ির দরজায় এসে ঘাঁটি গাড়ছে। ইউক্রেন যদি ন্যাটোর সদস্য হয়, তবে ন্যাটোর মিসাইল মস্কো থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে থাকবে।
এটা রাশিয়ার নিরাপত্তার জন্য চরম হুমকি। এই ভয় এবং নিজের ক্ষমতা জাহির করার জেদ থেকেই 2022 সালে তিনি ইউক্রেনে হামলা করেন। তিনি ভেবেছিলেন কয়েকদিনেই ইউক্রেন দখল করে নেবেন, কিন্তু যুদ্ধ গড়িয়েছে বছরের পর বছর। পশ্চিমা বিশ্ব রাশিয়ার উপর হাজার হাজার নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু পুতিন তার সিদ্ধান্তে অটল। তিনি ভারত ও চীনের সাথে বন্ধুত্ব বাড়িয়ে পশ্চিমাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়েছেন। তিনি প্রমাণ করতে চান আমেরিকা ডলার বা নিষেধাজ্ঞা রাশিয়াকে ঝুঁকতে বাধ্য করতে পারবে না। বন্ধুরা, ভিডিওর শেষে প্রশ্নটা কিন্তু আপনাদের কাছেই থেকে যায়, ভ্লাদিমির পুতিন কে? তিনি কি রাশিয়ার ত্রাণকর্তা, যিনি 1991 সালের ধ্বংসস্তূপ থেকে দেশটিকে তুলে এনে আবার বিশ্বমঞ্চে পরাশক্তি বানিয়েছেন, যিনি রাশিয়ার মানুষকে খেতে দিয়েছেন, পড়তে দিয়েছেন এবং মাথা উঁচু করে বাঁচার সাহস দিয়েছেন? নাকি তিনি এক ক্ষমতালোভী এক নায়ক, যিনি নিজের গদি বাঁচাতে সংবিধান নিয়ে ছেলেখেলা করছেন এবং লক্ষ লক্ষ মানুষের জীবন বিপন্ন করতে দ্বিধা করেন না? লেনিনগ্রাদের সেই ইঁদুর ধরা ছেলেটি আজ বিশ্বের সবচেয়ে বড় নিউক্লিয়ার বোতামের মালিক। ইতিহাস তাকে কিভাবে মনে রাখবে? একজন মহান নেতা হিসেবে নাকি একজন ভিলেন হিসেবে? তা সময় বলে দেবে। তবে একটা কথা নিশ্চিত, একবিংশ শতাব্দীর ইতিহাস যখন লেখা হবে, ভ্লাদিমির পুতিনের নাম সেখানে কেউ মুছে ফেলতে পারবে না। বন্ধুরা, কেমন লাগলো পুতিনের এই রোমাঞ্চকর জীবন কাহিনী? এবং আপনাদের কি মনে হয় 2036 সাল পর্যন্ত পুতিনের ক্ষমতায় থাকা কি রাশিয়ার জন্য ভালো হবে? আপনার মতামত কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সাথে থাকুন।